Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা DLED পার্ট 1-এ পড়ছো তোমাদের জন্য কিন্তু ধারাবাহিকভাবে ক্লাস আসছে মঙ্গল বৃহস্পতি শনি সন্ধ্যে 6টার সময়। যেহেতু চাইল্ড স্টাডিজটা একটু পিছিয়ে রয়েছে তাই আবার চাইল্ড স্টাডিজের ক্লাস দিচ্ছি। ইংলিশ ক্লাসটা কিন্তু ইউনিট 10 পর্যন্ত কমপ্লিট। আমাদের খালি শিখতে হবে লেসন ম্যাক্রো, লেসন প্ল্যান এবং অ্যাচিভমেন্ট টেস্ট, এই দুটি হয়ে যাওয়া মানে ইংলিশ কমপ্লিট। এবার চাইল্ড স্টাডিজ থেকে আজকে 7 ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন। আজকে ডে 7 ক্লাস। এইখান থেকে আমরা আগের দিন নির্মিতিবাদের উপর 7 অথবা 16 মার্কসের কোশ্চেন পড়ে নিয়েছি এবং পেঁয়াজের উপর থেকে আমাদের কিন্তু 16 মার্কসের কোশ্চেন পড়তে হবে। তার আগে 2 মার্কসের কোশ্চেনগুলি আমরা দেখে নেব। পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি কি? আগে সেই 16 মার্কসের কোশ্চেন লিখতে গেলেও কিন্তু আমাকে এইটি জানতে হবে যে পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি কি কি। পেঁয়াজে তার প্রজ্ঞামূলক বিকাশকে 4টি স্তরে ভাগ করেছেন। সেই স্তরগুলি কি এবং তার বয়স সীমাটাও কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে। সংবেদন সঞ্চালনমূলক স্তর, পরপর কিন্তু এই স্তর আমাদের কিন্তু টেটেও না জানলে আমরা কিন্তু বয়স অনুযায়ী লিখতে পারবো না। জন্ম থেকে 2 বছর পর্যন্ত এটি হলো সংবেদন সঞ্চালনমূলক স্তর। প্রাক সক্রিয়তার স্তর হলো 2 থেকে 7 বছর, মূর্ত সক্রিয়তার স্তর হলো 7 থেকে 11 বছর এবং যৌতিক সক্রিয়তার স্তর হলো 11 থেকে 18 বছর পর্যন্ত। তাহলে 4টি স্তর জলের মতো মুখস্থ রাখতে হবে পরপর। সংবেদন সঞ্চালনমূলক স্তর জন্ম থেকে 2 বছর, প্রাক সক্রিয়তার স্তর 2 থেকে 7, মূর্ত সক্রিয়তার স্তর 7 থেকে 11 এবং যৌতিক সক্রিয়তার স্তর 11 থেকে 18 বছর পর্যন্ত। এইবার পরের কোশ্চেন, বুদ্ধির প্রাক সক্রিয়তা স্তরের উদাহরণ দিন। এই যে প্রাক সক্রিয়তা স্তর সাধারণত 2 থেকে 7 বছরের মধ্যেই, এই সময় বুদ্ধির যে প্রাক সক্রিয়তা স্তর তার 2টি উদাহরণ চেয়েছে। প্রথম উদাহরণ হলো প্রতীকী খেলা। শিশু কি করে এই সময়? প্রতীকী খেলা করে। সেটি কি জিনিস? প্রতীকী ক্রিয়া সৃষ্টি হওয়ার ফলে শিশু এই সময় প্রতীকী খেলায় লিপ্ত হয়। যেমন পুতুলের মুখে নিজের বুড়ো আঙুল দিয়ে পুতুলকে দুধ খাওয়ায়। এখানে বুড়ো আঙুলকে দুধের বোতলের প্রতীক হিসাবে ব্যবহার করে। এটি হলো একটি উদাহরণ, প্রতীকী খেলা। আর কি? আত্মকেন্দ্রিক চিন্তন। আত্মকেন্দ্রিক চিন্তনটিকে শিশুরা ভাবে যেভাবে সে কোনো কিছুকে দেখছে বা বুঝছে সকলে একই রকম দেখছে বা বুঝছে। যেমন খেলনা বাঁশির তীক্ষ্ণ আওয়াজ করে সে আনন্দ পায়। এক্ষেত্রে অন্যের সমস্যা হতে পারে, এই বোধ তার মধ্যে গড়ে ওঠে না। আত্মকেন্দ্রিকতা, নিজের যেটা ভালো লাগছে সেটি সে করছে, তাতে অন্য কারোর কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না সেদিকে তার কিন্তু কোনো পরোয়া থাকে না বা সে নিয়ে কিন্তু তার মধ্যে কোনো বোধশক্তি থাকে না। আর প্রতীকী খেলা কি? প্রতীকী খেলা কোনো জিনিসকে প্রতীক হিসাবে ব্যবহার করা। সে বুড়ো আঙুল পুতুলের মুখে দিয়ে দুধ খাওয়াচ্ছে, এই বুড়ো আঙুলটাকে সে ব্যবহার করছে দুধের বোতল হিসাবে। দেখে নেব পরের কোশ্চেন, সমাজ প্রজ্ঞামূলক শিখনের পর্যায়গুলি কি কি? সমাজ প্রজ্ঞামূলক শিখনেরও কিন্তু 4টি পর্যায় রয়েছে। প্রথম হলো মনোযোগ। মনোযোগটা কি? চারপাশে ঘটে থাকা ঘটনা সম্পর্কে মনোযোগী না হলে পর্যবেক্ষণ ঘটা সম্ভব নয়। চারপাশে যে ঘটনাগুলি ঘটছে সেই বিষয়ে যদি শিশু মনোযোগী না হয় তাহলে পর্যবেক্ষণ তার পক্ষে সম্ভব নয়। তাকে মনোযোগী হতে হবে, তবেই কিন্তু সে পর্যবেক্ষণ করতে পারবে। মনোযোগ যত গভীর হবে শিখন তত সহজ হবে। ধারণা, দ্বিতীয় পর্যায় হলো ধারণা।
পর্যবেক্ষক অর্থাৎ যে পর্যবেক্ষণ করছে সেই শিশুটা বিষয়বস্তুর প্রতি মনোযোগী হয়ে পর্যবেক্ষণমূলক অভিজ্ঞতাকে সাংকেতিকরণের মাধ্যমে স্মৃতিতে সংরক্ষণ করে। সে যেটা দেখছে সেটা সে একটা সংকেত হিসাবে তার স্মৃতিতে ধারণ করছে। অর্থাৎ দেখা গেল একটা কোনো কিছু সমস্যা সমাধান করতে দেওয়া হয়েছে তাকে, সেই বিষয়টা থেকে সে বিষয়টা পর্যবেক্ষণ করে কোনো একটা সংকেত মাথায় রাখছে, পরবর্তীতে প্রয়োজনে সে ধারণ করে রাখছে, ওই সমস্যা আসলে সে ঠিক একই রকমভাবে সেই জিনিসটার সমাধান ঘটাচ্ছে। এবার কি তৃতীয় পর্যায় হলো পুনরুৎপাদন। পর্যবেক্ষক তার পর্যবেক্ষণমূলক অভিজ্ঞতাকে পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে বিষয়কে পুনরুৎপাদন করে। পুনরুৎপাদন কি বললাম, কোনো একটা বিষয় পর্যবেক্ষণ করে সে কিছু সাংকেতিক বিষয় সিম্বল মাথার মধ্যে রেখে দিল, কৌশল মাথার মধ্যে রেখে দিল, পরবর্তীতে আবার সেই সমস্যা যখন তার সামনে আসলো সে সেটাকে স্মরণ করে দিল, পুনরুৎপাদন করলো, অর্থাৎ মাথার মধ্যে যে সিম্বলটি ছিল সেটির সাহায্যে সে সমস্যাটার সমাধান করলো, অর্থাৎ আবার সে সেই জিনিসটাকে পুনরায় মনে করে নিল। আর কি এইগুলি সব করতেই যেটি দরকার হয় সেটা হলো প্রেষণা অর্থাৎ ইচ্ছা শক্তি। বিষয়বস্তুর প্রতি মনোযোগী হলে পর্যবেক্ষণমূলক অভিজ্ঞতাকে সংরক্ষণ, যথাযথ পুনরুৎপাদনের জন্য প্রয়োজন প্রেষণা। বিষয়বস্তুর প্রতি মনোযোগী হলে পর্যবেক্ষণমূলক অভিজ্ঞতাকে, যেটা পর্যবেক্ষণ করেছে সেটাই সংরক্ষণ এবং প্রয়োজন মতো যথাযথ পুনরুৎপাদন, আবার সেটিকে যেটা মাথার মধ্যে সংরক্ষণ করে রেখেছে, এই যে এই থিওরিগুলো আমরা পড়ছি মাথার মধ্যে সংরক্ষণ করে রেখেছি, আবার যখন পরীক্ষা চলে আসছে তখন সেগুলি আমরা পুনরুৎপাদন করছি, অর্থাৎ মাথা থেকে সেগুলি বেরিয়ে আসছে। এর জন্য প্রয়োজন হলো প্রেষণা, ইচ্ছা শক্তি। যে মনোযোগ সহকারে এই ক্লাস দেখছে সে এটিকে আবার সংরক্ষণ করে রেখে পর্যবেক্ষণ করছে, এই কথাগুলিকে শুনছে, লেখাগুলিকে দেখছে, দেখে সেটি মাথার মধ্যে সে সংরক্ষণ করে রাখছে, ধারণ করে রাখছে এবং পরীক্ষার হলে সে পুনরুৎপাদন করছে। এটি সম্ভব তার হচ্ছে কি, সবাই কিন্তু এটা করতে পারবে না। যাদের মধ্যে প্রেষণা আছে অর্থাৎ যাদের মধ্যে ইচ্ছা শক্তি আছে, যারা মনোযোগ সহকারে দেখছে তারাই কিন্তু পারবে। এটাই হলো এর প্রকৃষ্ট উদাহরণ। দেখে নেব জেপিডি বলতে কি বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটি লিও ভাইগটস্কির একটা থিওরি বা একটা ধারণা, জেপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এটি কি জিনিস? শিশু এই স্ট্যান্ডার্ডে আছে বর্তমানে, হয়তো ধরে নাও যে ক্লাস 5 এসে পড়ছে, তার পরের বিকাশ হবে 6, যখন সে 6-এ উঠবে। এইবার তাকে একটা অঙ্ক বা কোনো ইংরেজি একটা সমাধান দেওয়া হলো, সেই সমাধানটি এই পর্যায়ে, সে যে লেভেলটাতে আছে সেই লেভেলে থেকে এইটি সমাধান করা সম্ভব নয়। আবার তারপরের যে গ্রেড সেটি হলো 6, আবার 6-এর থেকেও কিন্তু সোজা, 5-এর থেকে কঠিন এবং 6-এর থেকে সোজা, তার মাঝামাঝি কোনো একটা বিষয়। দেখবে তোমরা ইংরেজি বা অঙ্কের ক্ষেত্রে সবার প্রথমে অনুশীলনী শুরুর আগে একটা লেসন থাকে যাকে রিভিশন লেসন বলে, অর্থাৎ যেটি 5-এর থেকে একটু কঠিন আবার 6-এর থেকে একটু সহজ। এরকম একটা পজিশনকে জেপিডি বলা হয়। এইখানে শিশুকে একটুখানি ধরিয়ে দিলে, শিক্ষক যদি একটুখানি ধরিয়ে দেন তাহলেই কিন্তু সে সেই অঙ্কটি অর্থাৎ সেই সমস্যাটি সমাধান করতে পেরে যায়। এই ধরনের সমস্যা শিশু একা সমাধান করতে পারে না, কিন্তু অন্য কোনো অভিজ্ঞ ব্যক্তির সহায়তা, সেটা মা বাবা হতে পারে, গৃহশিক্ষক হতে পারে, টিচার হতে পারে, সহায়তায় সে এগিয়ে যেতে পারে। অর্থাৎ একটুখানি ধরিয়ে দিলেই সে সেই অঙ্কটার সমাধান করে দিল। সেটা 6-এর থেকে বিলো স্ট্যান্ডার্ড, আবার 5-এর থেকে একটু কঠিন।
এর মাঝামাঝি। অর্থাৎ শিশুর নিজে যত দূর অবধি যেতে পারে, এই যে সে যেতে পারে এই পর্যন্ত 5 পর্যন্ত, সে 5-এর স্ট্যান্ডার্ডের যত অঙ্ক আছে সব সে পারছে। তার বাইরে নির্দিষ্ট ক্ষেত্র পর্যন্ত যে অধিক জ্ঞান, এই জায়গায় আসতে যে অধিক জ্ঞান পর্যন্ত যে অধিক জ্ঞানী অন্য কোনো ব্যক্তির সহায়তায় পৌঁছাতে পারে। তাহলে কি বলছে? অর্থাৎ শিশু নিজে যতদূর যেতে পারে তার বাইরে নির্দিষ্ট ক্ষেত্র পর্যন্ত যে অধিক জ্ঞানী অন্য কোনো ব্যক্তির সহায়তায় পৌঁছাতে পারে। কেউ একটু হেল্প করলে সে এটা করে ফেলতে পারে। সেই কারণে 5 পাস করে যখন 6-এর ক্লাসে সে উঠছে, ইংরেজি বা অঙ্কের বইগুলোতে দেয়া থাকে রিভিশন লেসন বলে একটা চ্যাপ্টার, যেটি 5-এর থেকে জাস্ট একটু কঠিন, আবার 6-এর থেকে একটু সহজ, ঠিক তার মাঝামাঝি। এবার একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখব। যেমন এই যে একটা সমাধান, একটা সমস্যা, এই সমস্যাটি শিশু সমাধান করতে পারে না। শিশু কিন্তু যোগ করতে পারে, গুণ করতে পারে, সবই পারে, কিন্তু এই সমাধানটা দিলে সে কিন্তু পারবে না। সে কিন্তু জানে যোগ, এই গুণগুলো সবই সে জানে। কারণটা কি? বদমাশ নিয়ম তার জানা নেই। কিন্তু কোনো একজন অভিজ্ঞ ব্যক্তি যদি বদমাশ নিয়মের ধারণাটি শিশুকে দেয়, তাহলে শিশু কিন্তু নিজে সেই সমস্যার সমাধান করতে পারবে। সে যদি বলে দেয় যে প্রথমে তোরা এই বন্ধনীর কাজটা করবি, তারপরে অফের কাজ থাকলে সেটি করবি, এইভাবে যদি বলে দেয়, তারপরে ভাগ করবি, তারপরে গুণ করবি, তারপরে যোগ করবি, এইভাবে যদি বলে দেয়, তাহলে কিন্তু সে সেটি সমাধান করতে পারবে। এবার গেস্টাল্ট মনোবিদদের মতে শিখনের বৈশিষ্ট্যগুলি কি কি? অথবা যদি দেয় যে প্রজ্ঞামূলক দৃষ্টিভঙ্গি অনুসারে শিখনের বৈশিষ্ট্যগুলি লিখুন, দুটো আনসারই কিন্তু একই হবে। যদি গেস্টাল্ট মতবাদবিদদের মতে দেয়, তাহলে এখানে লিখব গেস্টাল্ট মতবিদদের মতে শিখনের বৈশিষ্ট্যগুলি হলো। আর যদি প্রজ্ঞামূলক দৃষ্টিভঙ্গি অনুযায়ী দেয়, তাহলে লিখব প্রজ্ঞামূলক দৃষ্টিভঙ্গি অনুযায়ী শিখনের বৈশিষ্ট্যগুলি হলো। প্রশ্ন ধরে আগে লিখে নেব, তারপরে বৈশিষ্ট্যগুলি কিন্তু একই। 1, শিখন হলো প্রত্যক্ষণের পুনর্গঠন। শিখন কি? যেটা আমরা অবজার্ভ করছি, প্রত্যক্ষণ করছি, তারই পুনর্গঠন। তারপরে সেই বিষয়টি নিজের মতো করে সে মনে রেখে দিচ্ছে বা শিখছে, সেখান থেকে একটা জ্ঞান অর্জন করছে, সেটি কিন্তু শিখন হলো প্রত্যক্ষণের পুনর্গঠন। শিখনের জন্য ব্যক্তি যেসব ধারণার মানসিক বৈশিষ্ট্য, শিখনের জন্য ব্যক্তি সব ধরনের মানসিক বৈশিষ্ট্য, যেমন স্মৃতি, মনোযোগ, প্রেষণা, অনুভূতি ইত্যাদিকে কাজে লাগায়। শিখনের জন্য তাহলে ব্যক্তি কোন জিনিসগুলোকে কাজে লাগায়, কোন মানসিক বৈশিষ্ট্যগুলিকে কাজে লাগায়? সেগুলি হলো স্মৃতি, মনোযোগ দরকার, প্রেষণা দরকার, অনুভূতি দরকার ইত্যাদিকে সে কাজে লাগায়। আর কি? শিক্ষার্থীরা পরিবেশ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে, এনভায়রনমেন্ট থেকে সে তথ্য সংগ্রহ করে, তাকে বিশ্লেষণ করে এবং পূর্বে অর্জিত তথ্যের সাথে, এটা হবে সাথে সম্পর্ক স্থাপন করে, তথ্যের সাথে সম্পর্ক স্থাপন করে সমস্যার সমাধান করে। শিক্ষার্থীরা কি করে? শিক্ষার্থীরা পরিবেশ থেকে বিভিন্ন তথ্য প্রথমে সংগ্রহ করে, তারপর সেগুলোকে বিচার বিশ্লেষণ করে এবং পূর্ব অর্জিত তথ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ পূর্ব যে অভিজ্ঞতা রয়েছে, অভিজ্ঞতার সঙ্গে সম্পর্ক স্থাপন করে তারপরে সে সমস্যার সমাধান করে। দেখে নেব পরের কোশ্চেন। সংগঠনীকরণ কি জিনিস? সংগঠনীকরণ এমন একটি প্রক্রিয়া যার দ্বারা সমজাতীয় বিষয়গুলিকে সংগঠিত হয়ে আরও জটিল চিন্তামূলক কাজ করতে সক্ষম হয়। কি বলছে? সাংগঠনিকরণ হলো এমন একটি প্রক্রিয়া
যার দ্বারা সমজাতীয় মানে একই ধরনের বিষয়বস্তুগুলি সংগঠিত হয়ে একত্রিত হয়ে আরও জটিল চিন্তামূলক কাজ করতে সক্ষম হয়। যেমন লিখতে হলে সঠিক মতো কলম ধরতে হবে। লিখতে গেলে প্রথমে কি দরকার? কলম ঠিক মতো ধরার দরকার। হাতের আঙুলের সঠিক ব্যবহার করতে হবে। আর কি? এবং চোখের সঞ্চালন করতে হবে। এই যে তিনটে জিনিস, তিনটে প্রক্রিয়া, একটা কলম ধরতে হবে, আঙুলের সঠিক ব্যবহার করতে হবে এবং চোখ সঞ্চালন করতে হবে। এই তিনটে জিনিসকে একসাথে নিয়ে এই তিনটি সংবেদনমূলক প্রক্রিয়াকে সংগঠিত করা মানে কি একত্রিত করা করেই লেখার কাজটি করা সম্ভব। তাহলে এই তিনটেকে একত্রিত করে কি করা হচ্ছে? লেখা হচ্ছে, সেই কাজটি সম্পন্ন হচ্ছে। তারপরের কোশ্চেন, ভাইগটস্কির মতে আত্মকথন কি? আত্মকথন মানে কি? নিজে নিজেই কথা বলবে। ভাইগটস্কির মতে শিশুরা শুধুমাত্র সামাজিক যোগাযোগের জন্যই ভাষা ব্যবহার করে তা নয়, তারা ভাষার মাধ্যমে আচরণ ও চিন্তন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। ভাষার মাধ্যমে তারা তাদের আচরণ এবং চিন্তা ভাবনার এই প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। শিশুরা নিজের কাজ বা আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য নিজেই নিজের সাথে কথা বলে। এই কথোপকথনকে আত্মকথন বলে। শিশুরা দেখা যাবে যে অনেক সময় আপন মনেই তারা কেউ নেই, তারা নিজেরাই খেলা করছে, নিজেরাই কথা বলছে, মানে নিজে একা একটা শিশু নিজে নিজেই কথা বলছে। এটাই হলো আত্মকথন। কেবলমাত্র যে সামাজিক যোগাযোগের জন্যই তারা ভাষার ব্যবহার করে এমন নয়, তারা ভাষার মাধ্যমে আচরণ ও চিন্তন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এবং দেখা যায় শিশুরা খেলার সময় অনেক সময় একা একাই খেলছে এবং নিজে নিজেই কথা বলছে, সেটি হলো আত্মকথন। এবার হলো ইন্টারন্যাশনালাইজেশন। সেটি কি? বলতে কি বোঝো? ব্যক্তির প্রজ্ঞার বিকাশ তার সামাজিক কৃষ্টিগত ভিত্তির উপর নির্ভরশীল। ব্যক্তির প্রজ্ঞার বিকাশ কিসের উপর নির্ভরশীল? সামাজিক কৃষ্টিগত ভিত্তির উপর নির্ভরশীল। ভাইগটস্কির মতে বিকাশ শুরু হয় পরিবেশে, বিশেষত সামাজিক পরিবেশে। বিকাশ কোথায় শুরু হয়? সামাজিক পরিবেশে। পরে ব্যক্তির ভিতরে প্রবেশ করে সেই বিকাশ। প্রথমত শিশু বিভিন্ন পরিস্থিতিতে ও বড়দের আচরণ অনুকরণ করার চেষ্টা করে। দ্বিতীয়ত সমাজ ও কৃষ্টি অনুযায়ী বড়দের সঙ্গে তার ভাব বিনিময় করার মধ্যে দিয়ে শিশুর প্রজ্ঞার বিকাশ ঘটে। এটাকেই কিন্তু বলা হয়েছে ইন্টারন্যাশনালাইজেশন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 8টি কোশ্চেন। এই ইউনিট থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে করো। যে ক্লাসগুলি অলরেডি হয়ে গিয়েছে সেই ক্লাসগুলিকে প্লেলিস্ট থেকে দেখো। তোমাদের জন্য আলাদা আলাদা প্লেলিস্ট বানানো আছে। ম্যাথের জন্য আলাদা প্লেলিস্ট, ইংলিশের জন্য একটি প্লেলিস্ট এবং আরও একটি প্লেলিস্ট আছে যাতে বাকি 3টি সাবজেক্ট চাইল্ড স্টাডিজ, বেঙ্গলি এবং ইভিএস আছে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।